আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা আমাদের আজকের অঙ্কে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর ডেপ্টর সিস্টেমের সেলিং প্রাইস মেথডের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন এই সেলিং প্রাইস মেথডকে ইনভয়েস প্রাইস, মার্কেট প্রাইস অথবা ট্রান্সফার প্রাইসও বলা হয়ে থাকে। এখন কস্ট প্রাইস মেথড এবং সেলিং প্রাইস মেথডের মধ্যে পার্থক্যটা কোথায়? সেলিং প্রাইস মেথডে কিছু জাবেদা বেশি করতে হয়, জাস্ট এতটুকুই হচ্ছে মূল পার্থক্য। এখন কেন জাবেদা বেশি করতে হয়, কোন কারণে এই জাবেদাগুলো বেশি করতে হয়? মূলত চারটা জিনিসের মধ্যে মুনাফা লুকায়িত থাকে। এখন চারটা জিনিস কি? এক নম্বরে হচ্ছে ওপেনিং স্টক, 2 নম্বর হচ্ছে ক্লোজিং স্টক, 3 নম্বর গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হেড অফিস থেকে ব্রাঞ্চে যে পণ্যটা পাঠানো হয় ওইখানে প্রফিট লুকানো থাকে, এবং গুডস রিটার্ন ফ্রম ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে হেড অফিসে যে পণ্যটা ফেরত পাঠানো হয় ওইটার মধ্যেও মুনাফা লুকায়িত থাকে। এই যে চারটা টপিক, এই চারটা টপিকের মধ্যে যে মুনাফাটা থাকে এই মুনাফাটা আলাদা করে বের করা হয় এবং ওই মুনাফার অংশটুকুর জন্য আমাদেরকে জাবেদা দিতে হয়। এখন এই যে ওপেনিং স্টক, এই ওপেনিং স্টকের মধ্যে যে মুনাফাটা থাকে এটার জন্য একটা জাবেদা, ক্লোজিং স্টকের মধ্যে যে মুনাফা থাকে এটার জন্য একটা জাবেদা, হেড অফিস থেকে ব্রাঞ্চে যে পণ্যটা পাঠানো হয় ওইটার মধ্যে মুনাফা থাকে ওইটার জন্য একটা জাবেদা, এবং ব্রাঞ্চ থেকে হেড অফিসে যে পণ্যটা ফেরত পাঠানো হয় ওইটার মধ্যেও কিছুটা মুনাফা থাকে, আমাদেরকে ওইটার জন্য একটা জাবেদা দিতে হবে। মোট নতুন 4টা জাবেদা দিতে হয়। কস্ট প্রাইস মেথড এবং সেলিং প্রাইস মেথডের মধ্যে এটাই হচ্ছে মূল পার্থক্য। সেলিং প্রাইস মেথডে কি করা হয়, হেড অফিস থেকে পণ্যের খরচের সাথে মুনাফা যোগ করে একটা সেলিং প্রাইস তৈরি করে ব্রাঞ্চে পাঠানো হয়। এখন একটি কথা আপনাদেরকে শেখার জন্য বলে রাখি, কোন উদ্দেশ্যে এই সেলিং প্রাইসে হেড অফিস থেকে ব্রাঞ্চে পাঠানো হয়। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে হেড অফিস কত প্রফিট করছে এইটা ব্রাঞ্চগুলো থেকে হাইড করা। কত টাকা প্রফিট করছে তারা এটা ব্রাঞ্চকে জানায় না, তারা এটা লুকায়িত রাখে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে হেড অফিস চায় যে মুনাফার অংশটুকু তারা ব্রাঞ্চ থেকে হাইড করে রাখবে। দ্যাটস ওয়াই তারা কি করে, খরচের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্যে পণ্যটা বিভিন্ন ব্রাঞ্চে পাঠায়। এখন ব্রাঞ্চে যেই প্রারম্ভিক মজুদটা থাকে, যে পণ্যগুলো থাকে ওইগুলো কে পাঠিয়েছে? হেড অফিস পাঠিয়েছে। নিশ্চয়ই ওই প্রারম্ভিক মজুদের মধ্যে কিছুটা মুনাফা থাকে, এবং যে সমাপনী মজুদটা থাকে ওইটাও কে পাঠিয়েছিল? হেড অফিস পাঠিয়েছিল। সুতরাং ওই সমাপনী মজুদের মধ্যেও মুনাফা থাকে, এবং হেড অফিস থেকে যে পণ্যটা ব্রাঞ্চে পাঠানো হচ্ছে ওইটাতে তো নিশ্চয়ই মুনাফা থাকবে, কারণ সেলিং প্রাইসের মূল কনসেপ্টটাই কি, যে হেড অফিস থেকে পণ্যের খরচের সাথে মুনাফা যোগ করে ব্রাঞ্চে পাঠানো হয়। সুতরাং গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটাতে নিশ্চয়ই মুনাফা থাকবে, এবং এই পণ্যটাই কিন্তু আবার ব্রাঞ্চ হেড অফিসে ফেরত পাঠায়। সুতরাং এখানেও মুনাফা থাকে। এই যে চারটা টপিকে মুনাফা থাকে, এই মুনাফাটুকুই আমাদেরকে বের করতে হবে, এবং ওই মুনাফার জন্য আমাদেরকে 4টা নতুন জাবেদা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস মেথড এবং সেলিং প্রাইস মেথডের মূল পার্থক্য। এখন আমরা একটি অঙ্ক করব এবং এই সেলিং প্রাইস মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4th ইয়ারের পেইড কোর্স সম্পর্কে জানার জন্য কিং ক্লাসেসের ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করুন। ফেসবুকে গিয়ে কিং ক্লাসেস লিখে সার্চ করলেই আপনারা কিং ক্লাসেসের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা ইনবক্সে নক করবেন, অথবা সেখানে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করার সুযোগ পেয়ে যাবেন। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে পেইড কোর্স সম্পর্কে। আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং পেইড কোর্সে যুক্ত হয়ে যান। আমরা আমাদের 2 নম্বর পেজে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর প্রশ্নে বলা হয়েছে কিং লিমিটেড ইন নারায়ণগঞ্জ হ্যাজ আ ব্রাঞ্চ এট ঢাকা। কিং লিমিটেড, যেটা হেড অফিস নারায়ণগঞ্জে, এটার একটা ব্রাঞ্চ আছে কোথায়? ঢাকাতে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার দ্য নেসেসারি অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ কিং লিমিটেড। গুডস সেন্ট টু ব্রাঞ্চ এট সেলিং প্রাইস হুইচ ইজ কস্ট প্লাস 25%। প্রথমেই এই 3 নম্বর লাইনে লক্ষ্য করার মতো ব্যাপার কি, গুডস সেন্ট টু ব্রাঞ্চ এট সেলিং প্রাইস, পণ্যগুলো ব্রাঞ্চে পাঠানো হয়ে থাকে কোন মূল্যে? সেলিং প্রাইসে। এখন হুইচ ইজ কস্ট প্লাস 25%, এই 25% হচ্ছে প্রফিট। খরচের সাথে 25% প্রফিট যোগ করে তারপরে হেড অফিস থেকে ব্রাঞ্চে পাঠানো হয়ে থাকে। এই লাইনটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে নিচের তথ্যগুলো পড়ে নেই। প্রথমেই এখানে আমাদের নিচের তথ্যগুলোতে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। দুটি জিনিসের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, স্টক অথবা ইনভেন্টরি যেটা সেলিং প্রাইসে, এবং ডেপ্টরস, দুইটা জিনিসের ওপেনিং ব্যালেন্স আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এরপরে আছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হেড অফিস থেকে ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে কোন মূল্যে? সেলিং প্রাইসে। এরপরে ক্যাশ সেলস মানে ব্রাঞ্চে নগদে বিক্রয় করেছে, তারপরে ক্রেডিট সেলস মানে বাকিতে বিক্রয় করেছে, তারপরে ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টরস, ব্রাঞ্চ দেনাদারের নিকট থেকে নগদ টাকা সংগ্রহ করেছে এবং ওই টাকাটা কি করেছে? হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। এরপরে এখানে আছে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার্স, কাস্টমারদেরকে কিছু বার্তা দেওয়া হয়েছিল। তারপরে এখানে রয়েছে ব্যাড ডেপ্টস মানে অনাদায়ী পাওনা। এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য, এক্সপেন্সেস এট ব্রাঞ্চ,
ব্রাঞ্চে খরচ হয়েছে। এখন এই খরচটা কে পরিশোধ করেছে? যদি ক্লিয়ারলি না বলে যে এই খরচটা কে দিয়েছে, হেড অফিস নাকি ব্রাঞ্চ, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এই যে ব্রাঞ্চে খরচ হলো এই টাকাটা হেড অফিস থেকে পাঠানো হয়েছিল, সুতরাং হেড অফিসের টাকা কমেছে। এরপরে এখানে ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে একটি জিনিসের, স্টক অথবা ইনভেন্টরি, যেটাও কোন প্রাইসে? সেলিং প্রাইসে। একটু আগে আমরা আলোচনা করেছিলাম 4টে জিনিসের মধ্যে মুনাফা লুকায়িত থাকে: ওপেনিং ইনভেন্টরি, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন ফ্রম ব্রাঞ্চ এবং ক্লোজিং ইনভেন্টরি। এখন আমাদের 2টা জিনিসের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, স্টক অ্যান্ড ডেপ্টরস, কিন্তু একটি জিনিসের এখানে আমরা ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছি, শুধুমাত্র স্টক। ডেপ্টরসে কোনো ক্লোজিং ব্যালেন্স নাই। আমরা আমাদের 3 নম্বর ক্লাসে কিন্তু শিখেছিলাম যদি ক্লোজিং ডেপ্টরস দেওয়া না থাকে তাহলে একটা ক্যালকুলেশনের মাধ্যমে ওই ক্লোজিং ডেপ্টরসটা বের করে নিতে হয়। এখন চলুন আমরা প্রথমেই 2টি ওয়ার্কিং করে নিব। একটি ওয়ার্কিং হচ্ছে ওই ক্লোজিং ডেপ্টরসটা বের করার জন্য, এবং আরেকটি ওয়ার্কিং হচ্ছে এই যে 4টা টপিক, এই 4টা টপিক থেকে মুনাফাটা বের করে আনার জন্য। কারণ যতটুকু মুনাফা অতটুকুর জন্য আমাদের কি করতে হবে? জাবেদা দিতে হবে। সুতরাং একটা ওয়ার্কিং অলওয়েজ করবেন, যেই 4টা টপিকে মুনাফা লুকায়িত থাকে ওই 4টা টপিক থেকে আমাদেরকে অলওয়েজ সবার আগে মুনাফাটা বের করে নিতে হবে। চলুন দেখা যাক। আমাদের 3 নম্বর পেজে মুভ করেন। প্রথমে আমরা এখানে উপরে প্রশ্নটা লিখেছি এবং নিচে আমাদের 2টি ওয়ার্কিং করেছি। হাতের বাম পাশে প্রথমেই আমরা ক্লোজিং ডেপ্টরসটা বের করেছি। কিভাবে বের করেছি? প্রথমেই দেখেন আমাদের ওপেনিং ডেপ্টরস ছিল 10,000 টাকা। এরপর আমরা বাকিতে বিক্রয় করেছিলাম কত টাকা? 40,000 টাকা। মানে আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেনাদারের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করেছিলাম, সুতরাং আমার দেনাদার কমে গেছে। দেখেন আমরা ক্যাশ রিসিপ্ট মাইনাস করে দিয়েছি। এরপরে আমরা আমাদের কিছু কাস্টমার মানে কিছু দেনাদারদেরকে ডিসকাউন্ট দিয়েছিলাম, বাট্টা দিয়েছিলাম, সুতরাং আমাদের দেনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে। এই জন্য দেখেন আমরা মাইনাস করে দিয়েছি। এরপরে ব্যাড ডেটস, অনাদায়ী পাওনা, মানে আমরা কিছু টাকা আদায় করতে পারবো না, এটাও কিন্তু আমাদের দেনাদারের পরিমাণকে হ্রাস করে। এই জন্য দেখেন আমরা ব্যাড ডেটসও মাইনাস করেছি এবং ক্যালকুলেট করে আমাদের ক্লোজিং ডেপ্টরসের পরিমাণটা বের করেছি। এরপর আমরা হাতের ডান পাশে যেই জিনিসগুলোর মধ্যে মুনাফা লুকায়িত থাকে ওই জিনিসগুলো থেকে আমরা মুনাফা খুঁজে বের করেছি। এখন একটা ব্যাপার আপনাদেরকে এখানে শিখিয়ে দেই, সেটা হচ্ছে মুনাফা। এটার আমরা যে ইংরেজিটা জানি সাধারণত সেটা হচ্ছে প্রফিট। এখন এই অধ্যায়ে নতুন আরো একটা শব্দ শিখবো, সেটা হচ্ছে লোড। এই লোড শব্দটা দিয়েও মুনাফা বোঝানো হয়ে থাকে। এই জন্য দেখেন আমরা ক্যালকুলেশন লিখেছি, ক্যালকুলেশন অফ লোড। এখন এখানে 3টি জিনিস ছিল, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ। এই 3টি জিনিস আমাদের প্রশ্নের মধ্যে ছিল। ব্রাঞ্চ থেকে কোনো পণ্য হেড অফিসে ফেরত পাঠায় নাই, সুতরাং আমাদের এই টপিকটা থেকে মুনাফাও বের করতে হবে না, কারণ এই টপিকটাই তো নাই। যেহেতু 3টি টপিক রয়েছে, সুতরাং এই 3টি টপিক থেকে আমরা মুনাফা বের করেছি। এখন কিভাবে মুনাফাটা বের করি? এটা 2টা টেকনিক, একটা হচ্ছে মুখস্থ আর একটা লজিক্যাল। প্রথমে মুখস্থটা দিয়ে শুরু করি। দেখেন এখানে কি বলেছে একদম উপরে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ at selling price which is cost plus 25%। এই যে যখন বলবে খরচের সাথে এত পার্সেন্ট যোগ করে, তখন এই যে এত পার্সেন্ট, এখানে কত পার্সেন্ট? 25%। এই 25%-এর সাথে 100% যোগ করবেন, মানে 125। যেইটার মুনাফা বের করবেন ওইটাকে 125 দিয়ে ভাগ, 25 দিয়ে গুণ। দেখেন আমরা ওপেনিং স্টক থেকে মুনাফাটা বের করেছি। আমাদের ওপেনিং স্টক কত? 20,000 টাকা। এটাকে 125 দিয়ে ভাগ, 25 দিয়ে গুণ করেছি। তাহলে আমাদের এই যে 20,000 টাকার ওপেনিং স্টক, এটার মধ্যে কত টাকা মুনাফা ছিল সেটা বের হয়ে এসেছে। এরপর আমরা ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এই 2টা থেকেও ঠিক একই নিয়মে 125 দিয়ে ভাগ এবং 25 দিয়ে গুণ আমরা আমাদের মুনাফার অংশটুকু বের করে এনেছি। এখন যদি এখানে 20% বলতো, কস্ট প্লাস 20%, তাহলে কি করতাম? 120 দিয়ে ভাগ, 20 দিয়ে গুণ। এটা ছিল আমাদের মুখস্থ টেকনিক। এখন এটাকে একটু লজিক্যাল বানানোর চেষ্টা করি। আমরা ছোটবেলায় শিখেছিলাম বিক্রয় মূল্য সমান সমান কি? ক্রয় মূল্য যোগ মুনাফা, তাই তো? এখানে দেখেন কস্ট প্লাস 25%, এই 25% হচ্ছে প্রফিট। মুনাফা কত? 25%। এখন এই যে কস্ট, এই কস্ট কত পার্সেন্ট তা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা ছোটবেলায় শিখেছিলাম যেটা দেওয়া নাই সেটা অলওয়েজ 100%। সুতরাং এই কস্ট হচ্ছে 100%। কস্ট 100% প্লাস প্রফিট 25% সমান সমান 125%। কস্ট প্লাস প্রফিট সমান সমান সেলিং প্রাইস। সুতরাং এই 125% হচ্ছে সেলিং প্রাইস। এই যে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটা কোন মূল্যে দেওয়া আছে? সেলিং প্রাইসে। এই যে মূল্যগুলি, এগুলো কত পার্সেন্ট? 125%। কারণ কস্ট হচ্ছে 100% এবং মুনাফা 25%। এই দুটা মিলিয়ে হচ্ছে আমাদের সেলিং প্রাইস, মানে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 125%। এই যে ওপেনিং স্টক 20,000, ক্লোজিং স্টক 10,000, গুডস সেন্ট টু ব্রাঞ্চ 80,000, এই সবগুলোই হচ্ছে 125%।
25%। এই জন্য আমরা 125 দিয়ে ভাগ করে 1% বের করেছি এবং আমাদের মুনাফা কত পার্সেন্ট? 25%। 25 দিয়ে গুণ করে আমাদের মুনাফা মানে 25% বের করেছি। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন আমাদেরকে যখনই এই সেলিং প্রাইস মেথডের অঙ্ক করতে বলবে তখনই আমাদেরকে এই মুনাফার পরিমাণটা বের করে নিতে হবে, কারণ এই যে 4,000 টাকা, 2,000 টাকা, 16,000 টাকা মুনাফা আমরা বের করলাম, এই তিনটা অ্যামাউন্টের জন্য আমাদেরকে 3টা এক্সট্রা জাবেদা দিতে হবে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন তাহলে চলুন আমাদের যে প্রশ্নের লেনদেনগুলো দেওয়া ছিল এগুলোর জন্য জাবেদা করা যাক। আমাদের 4 নম্বর পেজে মুভ করেন। আমরা আমাদের 4 নম্বর পেজে আমাদের অঙ্কের জাবেদাগুলো দেখিয়েছি। এখন প্রথমেই আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, এই ওপেনিং ব্যালেন্সের জন্য আমরা জাবেদা দেখিয়েছি। ওপেনিং ব্যালেন্সের জাবেদা কি? ওপেনিং ব্যালেন্সগুলো ক্রেডিট এবং ব্রাঞ্চের নাম ডেবিট। এরপরে 2 নম্বরে যে জাবেদা দিয়েছি সেটা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। হেড অফিস থেকে ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে। কে পণ্যটা পেয়েছে? ঢাকা ব্রাঞ্চ। সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট এবং গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে ওপেনিং ব্যালেন্সগুলো জাবেদা দিলাম, তারপরে গুডস সেন্ট টু ব্রাঞ্চের জন্য জাবেদা দিলাম, এইগুলো কিন্তু প্রশ্নে যেই মূল্য দেওয়া ছিল মানে সেলিং প্রাইস, ওই সেলিং প্রাইসের জন্যই জাবেদা দিব। পরবর্তীতে মুনাফাগুলোর জন্য আলাদা জাবেদা দিব। এখানে কিন্তু মিস্টেক করবেন না। এই যে ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বা গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এইগুলোর জন্য প্রশ্নে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে, যে সেলিং প্রাইস ভ্যালুটা দেওয়া আছে, এই সেলিং প্রাইস ভ্যালু দিয়েই আমাদেরকে জাবেদা করতে হবে। এই ব্যাপারটা মনে রাখবেন। এরপরে আমাদের 3 নম্বর যে জাবেদা দিয়েছে সেটা হচ্ছে ক্যাশ সেলস। নগদে ব্রাঞ্চ বিক্রয় করেছে, বিক্রয় করে টাকাটা নিশ্চয়ই হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। এরপরে ক্রেডিট সেলস, এটার জন্য কোনো জাবেদা নাই। এখন এই যে ক্রেডিট সেলসের জাবেদা দিলাম না, কেন দিলাম না? আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কস্ট প্রাইস মেথডে কি কি এন্ট্রির জন্য জাবেদা দিতে হয় না, ওই নিয়মটা এই সেলিং প্রাইস মেথডেও কাজে দিবে। যেই এন্ট্রিগুলোর জন্য কস্ট প্রাইস মেথডে জাবেদা দিতে হয় না, ঠিক ওই এন্ট্রিগুলোর জন্য সেলিং প্রাইস মেথডে জাবেদা দিতে হয় না। সুতরাং এই ক্রেডিট সেলসের জন্য আমাদের কোনো জাবেদা দিতে হবে না। কিন্তু নিচে কি রয়েছে? ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টরস। দেনাদারের নিকট থেকে নগদ টাকা সংগ্রহ করা হয়েছে। নগদ টাকাটা কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে? হেড অফিসে। এখন সেলস করেও হেড অফিসে টাকা পাঠানো হয়েছে, ডেপ্টরসের কাছ থেকে সংগ্রহ করেও হেড অফিসে টাকা পাঠানো হয়েছে। আমরা এই দুটি কাজের জন্য একসাথে একটা জাবেদা দিয়েছি। কে টাকাটা দিয়েছে? ঢাকা ব্রাঞ্চ। সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট এবং হেড অফিসে টাকা বেড়েছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এই যে ক্যাশ সেলস 50,000, ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টরস 45,000, মোট 95,000 টাকার জন্য আমরা একটা জাবেদা দেখিয়েছি। এরপরে এই যে ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার্স, ব্যাড ডেটস, এইগুলোর জন্য কোনো জাবেদা দিতে হবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এরপরে রয়েছে এক্সপেন্স এট ব্রাঞ্চ। একটু আগে আলোচনা করেছিলাম এই এক্সপেন্সটা কে দিয়েছে? হেড অফিস। সুতরাং হেড অফিসের টাকা চলে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। কে টাকাটা পেয়েছে? ঢাকা ব্রাঞ্চ। সুতরাং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। এরপরে সর্বশেষ আমরা আমাদের যে ক্লোজিং ব্যালেন্স ছিল, একটি ক্লোজিং ব্যালেন্স প্রশ্নে দেওয়া ছিল, আরেকটি আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করেছি। এই দুটার জন্য আমরা জাবেদা দিয়েছি। ক্লোজিং ব্যালেন্সের জাবেদা কি? ক্লোজিং ব্যালেন্সগুলো ডেবিট এবং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন একটা লজিক এখানে আমি দেখাই, কেন ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের জাবেদাগুলো এমন। দেখেন, হেড অফিসের কাছে দুটি তথ্যই আছে, ওপেনিং ব্যালেন্সের তথ্য আছে, ক্লোজিং ব্যালেন্সের তথ্য আছে। এখন হেড অফিস যখন এই যে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সের তথ্য পেল, কোন ব্যালেন্সের আইটেমগুলো তখনও মজুদ ছিল, কোনটা এখনো সম্পদ হিসাবে রয়েছিল? এন্ডিং আইটেমগুলো। সুতরাং এন্ডিং আইটেমগুলো কিন্তু অ্যাজ আ সম্পদ হিসেবে ট্রিট করতে হবে। সুতরাং সম্পদগুলো কোন দিকে দেখানো হয়েছে? ডেবিট দিকে। এবং হেড অফিসের কাছে যখন এই তথ্যটা আসলো ওপেনিং ব্যালেন্সের পরিমাণ এত, তখন কিন্তু ওপেনিং ব্যালেন্সটা অবশিষ্ট ছিল না, ওইগুলো শেষ হয়ে গেছে, ওইগুলো কিন্তু বিভিন্নভাবে খরচ হয়ে গেছে বা বিক্রয় হয়ে গেছে এবং ওইগুলোই কিন্তু সমাপনী মজুদ পণ্যে রূপান্তর হয়েছে সর্বশেষে। সুতরাং ওপেনিং যে ব্যালেন্সগুলো ওইগুলো কিন্তু আর আমাদের হাতে নাই। সুতরাং আমরা ওপেনিং ব্যালেন্সের যে সম্পদগুলো চিন্তা করছি ওইগুলো কিন্তু কমে গেছে। সুতরাং ওপেনিং ব্যালেন্সে আমরা সম্পদগুলো কোন দিকে দেই? ক্রেডিট দিকে। আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট দিকে, কিন্তু সমাপনী ব্যালেন্সের ক্ষেত্রে এই সম্পদগুলো কিন্তু শেষ হয় নাই। যেহেতু সমাপনী ব্যালেন্স আমরা মাত্র লিপিবদ্ধ করেছি, সুতরাং আমরা কিছু সম্পদ নতুন করে হিসাব খাতায় দেখিয়েছি, মানে আমরা সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই জন্য দেখেন, আমরা যখন ক্লোজিং ব্যালেন্সগুলো জাবেদা দেই তখন সম্পদগুলো কোন দিকে দেখাই? ডেবিট দিকে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। ওপেনিং ব্যালেন্সগুলোর ক্ষেত্রে সম্পদগুলো কিন্তু নাই, এই জন্য ক্রেডিট দিকে। ক্লোজিং ব্যালেন্সের ক্ষেত্রে সম্পদগুলো এখনো আছে, এই জন্য ডেবিট দিকে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এরপরে আমরা 3টি এক্সট্রা জাবেদা দিয়েছি। ওই যে আমরা 3টি মুনাফা বের করেছিলাম, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এন্ড গুডস সেন্ট টু ব্রাঞ্চ। আমাদের যে 6 নম্বর জাবেদা সেটা কি? ওপেনিং স্টকের যে মুনাফাটা ওইটার জন্য জাবেদা কি? একটু মুখস্থ, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট এবং ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট।
এরপরে 7 নম্বর দিয়েছি আমাদের ক্লোজিং স্টকের ভেতর যে মুনাফাটা ছিল ওইটার জন্য। সিম্পল, ওপেনিং স্টকের মুনাফার জাবেদাকে একটু উল্টা করে দিয়েছি, আমাদের ক্লোজিং স্টকের ভেতর যে মুনাফা ওইটার জাবেদা পেয়ে গেছি। এরপর আমাদের 8 নম্বর যে জাবেদা সেটা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চের মধ্যে যে মুনাফাটা ছিল, হেড অফিস থেকে ব্রাঞ্চে যে পণ্যটা পাঠানো হয়েছিল ওইটার ভেতরে যে মুনাফা ছিল ওইটার জন্য জাবেদা। এই জাবেদাটা মুখস্থ, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট এন্ড ঢাকা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন ব্রাঞ্চ থেকে কোনো পণ্য হেড অফিসে ফেরত পাঠায় নাই, যদি পাঠাইতো ওইটার জন্য আমরা কি করতাম, মুনাফাটা আলাদা করে বের করতাম এবং ওইটার জন্য জাবেদা দিতাম। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওইটার জন্য কি জাবেদা হইতো, এই 8 নম্বর জাবেদার উল্টা হইতো। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন এই যে জাবেদাগুলো করলাম, এই জাবেদাগুলো থেকে আমাদেরকে প্রয়োজনীয় খতিয়ান করতে হবে। চলুন ওইটা নিয়ে আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4th ইয়ারের পেইড কোর্স সম্পর্কে জানার জন্য কিং ক্লাসেসের ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করুন। ফেসবুকে গিয়ে কিং ক্লাসেস লিখে সার্চ করলেই আপনারা কিং ক্লাসেসের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা ইনবক্সে নক করবেন অথবা সেখানে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করার সুযোগ পেয়ে যাবেন। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে পেইড কোর্স সম্পর্কে। আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং পেইড কোর্সে যুক্ত হয়ে যান। আমরা আমাদের ডেপ্টো সিস্টেমের কস্ট প্রাইস মেথডে কিছু খতিয়ান দেখেছিলাম। মোট 4টি খতিয়ান করতে হয়। যখন বলা হয় নেসেসারি অ্যাকাউন্টস বা খতিয়ান করো তখন 4টি অ্যাকাউন্ট করতে হয়। কিন্তু ডেপ্টোর সিস্টেমের সেলিং প্রাইস মেথডে আমাদেরকে মোট 6টি খতিয়ান করতে হয়। 1 নম্বরে হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, 2 নম্বরে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, 3 নম্বরে স্টক এট ব্রাঞ্চ অ্যাকাউন্ট, 4 নম্বরে ডেপ্টরস অ্যাকাউন্ট, 5 নম্বরে পেটি ক্যাশ অ্যাকাউন্ট এবং 6 নম্বরে স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। এখন স্টক রিজার্ভ কথাটা কোথায় আসে? ওই যে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক এর ভেতর যে মুনাফাটা থাকে ওইটার জাবেদা আমরা যখন দিতে যাই তখন এই স্টক রিজার্ভ কথাটা আসে। একটু আগে আমরা যে জাবেদা করলাম ওইখানে কিন্তু এই ব্যাপারটা ছিল। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন এই যে 6টা অ্যাকাউন্ট, এই 6টা অ্যাকাউন্ট আমি এখানে করে দেখাই নাই। এই 6টা অ্যাকাউন্ট আপনাদের জন্য হোমওয়ার্ক রইল। যে জাবেদাগুলো আমরা করেছি ওই জাবেদাগুলো থেকে আপনারা এই 6টি অ্যাকাউন্ট নিজে নিজে প্রস্তুত করবেন। আশা করি আপনারা খুব সহজেই খতিয়ানগুলো করতে পারবেন। এই যে আজকে যে অঙ্কটা করানো হলো, এই অঙ্কটা যদি ভালো মতো শিখতে পারেন, এই অঙ্কের নিয়মগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে ডেপ্টোর সিস্টেমের সেলিং প্রাইসের সবগুলো ম্যাথ আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। আমরা আমাদের আগামী ক্লাসগুলোতে এই ডেপ্টোর সিস্টেমের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস মেথডের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।